এই লেকচারে আমরা মিন ফ্রি পাথ সম্বন্ধে আলোচনা করব। আমরা জানি যে অর্ডিনারি টেম্পারেচারে গ্যাস মলিকুলগুলো কিন্তু খুব হাই ভেলোসিটি নিয়ে মুভ করে। তাহলে কি হবে, একসময় ধারণা করা হয়েছিল যে তাহলে যদি খুব হাই ভেলোসিটি নিয়ে যদি মুভ করে তাহলে আলটিমেটলি কি হবে, সেই কোনো একটা ভেসেলের মধ্যে আমরা যদি কোনো গ্যাস রাখি এবং মলিকুলগুলো যদি বিশাল হাই ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে আলটিমেটলি গ্যাসের যে মাসটা, এই মাসটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, কারণ তারা তো একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে যাচ্ছে, অর্থাৎ মাস আলটিমেটলি ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। তাহলে কি হবে, যে কোনো একটা ভেসেল থাকে, যে গ্যাসিয়াস মাস যেটা আছে সেটা কিন্তু ডিসঅ্যাপিয়ার করে যাবে। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা তা হয় না। তো সেটা এক্সপ্লেন করেছিল ক্লসিয়াস। ক্লসিয়াস এই যে ডিফিকাল্ট কনসেপ্ট যেটা ছিল, উনি এটা এইভাবে রিজলভ করেছিলেন যে মলিকুলগুলোর কিন্তু ফাইনাইট অলদো স্মল ভলিউম আছে, অর্থাৎ তাদের কিন্তু একটা ফাইনাইট ভলিউম আছে, হতে পারে এটা খুব কম, বাট ফাইনাইট ভলিউম রয়েছে। তাহলে কি হবে, যখন মলিকুলগুলো মুভ করবে তখন দেখা যাবে যে এই মলিকুলগুলো একে অপরের সঙ্গে কোলাইড করছে, এবং কি হবে যে এই যে মলিকুলগুলোর ভেলোসিটি এবং যে ডাইরেকশানে এই মলিকুলগুলোর মোশনটা হচ্ছে, এটা কিন্তু কি হবে, যে টাইম টু টাইম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বাট অ্যাজ এক্সেপ্ট ইন এ কলিশন দ্য মলিকুলস ডু নট অ্যাপ্রোচ ক্লোজ এনাফ, দ্য মিউচুয়াল ফোর্স অ্যাকশন ইজ নেগলিজিবল। এই ব্যাপারটার মানেটা হচ্ছে এরকম, যে একমাত্র কলিশন ছাড়া, কলিশনের সময় একটা মলিকুল আর একটা মলিকুলকে ধাক্কা মারছে, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট মলিকুলগুলো খুব একটা কাছাকাছি আসে না। সেই কারণে এই যে মলিকুলগুলো নিজেদের মধ্যেকার যে ফোর্স, নিজেদের মধ্যের যে মিউচুয়াল ফোর্স যেটা আছে, এই মিউচুয়াল ফোর্সটাকে আমরা নেগলেক্ট করতে পারি। এইবার দ্য পাথ ট্রাভার্সড বাই এ মলিকুল বিটুইন টু সাকসেসিভ কলিশন ইজ কল্ড এ ফ্রি পাথ। অর্থাৎ পরপর দুটো কলিশনের ঠিক মাঝে যতটুকু ফ্রি পাথের মধ্য দিয়ে একটা মলিকুল ট্রাভেল করছে, সেই যে পাথটা, মানে এই পাথের মধ্যে কোনো কলিশন হচ্ছে না, দুটো সাকসেসিভ কলিশন আমরা ট্রিট করছি, তাহলে এই দুটো সাকসেসিভ কলিশনের মধ্যবর্তী যে ফ্রি পাথ যেটা আছে, সেটাকেই আমরা বলছি, বাংলায় বলি মুক্ত পথ বা ফ্রি পাথ। এবং এই যে ফ্রি পাথ যেটা আছে, এটা অবশ্যই একটা স্ট্রেট লাইন। তাহলে কি হচ্ছে, যে একটা সিঙ্গেল পার্টিকেল যেটা একটা গ্যাসের মধ্য দিয়ে মুভ করছে, সে কি হবে, যে একটা সিরিজ অফ এরকম ছোট ছোট লিনিয়ার এবং জিগজ্যাগ পাথের মধ্য দিয়ে যাবে। যেমন এই যে ফিগার 2.14-এ আমরা একটা এক্সাম্পল দেখিয়েছি, যে যদি আমরা একটা পার্টিকুলার পার্টিকেল যদি কনসিডার করি, তাহলে কি হবে, যে পরপর দুটো কলিশনের মধ্যবর্তী যে পাথ, যেটা ফ্রি পাথ যেটা বলছি, সেটা একটা লিনিয়ার পাথ, কিন্তু কলিশন পরপর হতে হতে যাবে। তাহলে পরপর যদি কলিশন হতে হতে যায়, তাহলে কি হবে, তাহলে আলটিমেটলি আমরা একটা পাথ পাবো, যে পাথটা কি হবে, যে পাথটা হচ্ছে একটা জিগজ্যাগ পাথ। এখানে যেমন যে ব্ল্যাক যে পার্টিকেল যেটা আছে, সেটাকে আমরা ধরছি, সেটা স্টেপ বাই স্টেপ বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে খেতে গেছে এবং আলটিমেটলি সেটা একটা জিগজ্যাগ পাথ ড্র করেছে। এইবারে সাম অফ দিস ফ্রি পাথস উইল বি লং অ্যান্ড আদার শর্ট। এটা খুবই স্বাভাবিক যে সব পাথগুলোই যে একই লেংথের হবে তার কোনো মানে নেই, যেহেতু এই পুরো যে মোশন যেটা আছে এটা একটা র্যান্ডম টাইপের মোশন, তাহলে কিছু পাথ শর্ট হবে, কিছু পাথ লং হবে। We can therefore speak of a mean value, the mean free path, by adding the lengths of a large number of free paths and dividing it by the total number. তাহলে অবশ্যই আমাদের শুধু ফ্রি পাথ না বলে এই মিন ফ্রি পাথের কনসেপ্টটাকে ইম্পোজ করতে হবে। Thus the mean free path lambda of a molecule is the average distance traversed by it between two successive collision. তাহলে মিন ফ্রি পাথ বলতে আমরা কি বুঝছি? মিন ফ্রি পাথ মানে হচ্ছে যে দুটো সাকসেসিভ কলিশনের মধ্যেকার যে অ্যাভারেজ ডিস্টেন্স যেটা, সেই অ্যাভারেজ ডিস্টেন্সটাকে আমরা বলছি মিন ফ্রি পাথ।
It is a quantity of great importance to study a class of phenomena called transport phenomena. ট্রান্সপোর্ট ফেনোমেনা আমরা এটা পরবর্তী লেকচারে আলোচনা করব। তো এই ট্রান্সপোর্ট ফেনোমেনা সম্বন্ধে আলোচনা করার জন্য এই যে মিন ফ্রি পাথের কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইবারে আমরা যেটা আলোচনা করব, দ্য ডিস্ট্রিবিউশন অফ ফ্রি পাথ। এই ফ্রি পাথগুলোর ডিস্ট্রিবিউশনটা ঠিক কেমন হয় সেইটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তার মানে যেটা হচ্ছে যে আউট অফ এ লার্জ নাম্বার অফ ফ্রি পাথস হাউ মেনি মলিকুলস হ্যাভ এ স্পেসিফাইড ফ্রি পাথ লেংথ সে বিটুইন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। আমি আবার বলছি যে অনেকগুলো ফ্রি পাথ থাকতে পারে। তো এই সমস্ত ফ্রি পাথগুলোর মধ্যে এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স আমরা দুটো ডিস্ট্যান্স কনসিডার করে নিলাম। তো হাউ মেনি মলিকুলস হ্যাভ এ স্পেসিফাইড ফ্রি পাথ লেংথ, মানে এই যে এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স এই যে রেঞ্জ যেটা, তো কতগুলো মলিকুলের ফ্রি পাথটা এই রেঞ্জের মধ্যে পড়বে, এইটা হচ্ছে আমরা আলোচনা করছি। তো আমরা একটা সিস্টেম কনসিডার করলাম। এই সিস্টেমের মধ্যে লার্জ নাম্বার অফ মলিকুল N0 রয়েছে একটা গিভেন ইনস্ট্যান্ট, মানে ইনিশিয়ালি এই যে আমি যে সিস্টেমটা কনসিডার করলাম ইনিশিয়াল সংখ্যাটা হলো N0। তারপর আমরা যেটা করলাম, অ্যান্ড উইল ফলো দ্য গ্রুপ অ্যাজ দ্য মলিকুলস কোলাইড, মানে আমরা প্রথমে যে সিস্টেম কনসিডার করলাম তার মধ্যে কিছু মলিকুলস রয়েছে, সেটাকে আমরা বলছি যে গ্রুপ অফ মলিকুলস। এইবারে এই মলিকুলসগুলোর মধ্যে কলিশন হবে এবং টাইমের সঙ্গে এই গ্রুপটার কি চেঞ্জ হচ্ছে সেটা সম্বন্ধে আমরা দেখতে চাইছি। ইচ কলিশন নক্স আউট দ্য মলিকুল ফ্রম দ্য গ্রুপ। তার কারণটা হচ্ছে কি যে এক একবার যখন কলিশন হবে তখন কোনো মলিকুল এই গ্রুপ থেকে বেরিয়ে আসবে। আমরা ইনিশিয়ালি যে গ্রুপটার কথা বলছি যেখানে N0 সংখ্যক মলিকুল আছে, যদি কলিশন হয় তখন কি হবে যে কোনো মলিকুল এই গ্রুপ থেকে বেরিয়ে আসবে, কলিশনের জন্য ধাক্কা খেয়ে বেরিয়ে চলে আসবে। তাহলে লেট ক্যাপিটাল N বি দ্য নাম্বার অফ মলিকুলস রিমেনিং ইন দ্য গ্রুপ আফটার এ ডিস্ট্যান্স এক্স অ্যাজ মেজার্ড অ্যালং দ্য ফ্রি পাথ অফ ইচ হ্যাজ বিন ট্রাভেলড বাই দ্য গ্রুপ। তার মানেটা হচ্ছে এরকম যে এক্স ডিস্ট্যান্স ট্রাভেল করা হয়েছে। এই যে প্রত্যেকটা পার্টিকেল যেটা আছে এই প্রত্যেকটা পার্টিকেল এক্স ফ্রি পাথের মধ্য দিয়ে গেছে এবং এই গ্রুপটা তার মানে আলটিমেটলি এই যে অ্যাভারেজ ডিস্ট্যান্স এক্সের মধ্য দিয়ে গেছে। তাহলে ন্যাচারালি কলিশন হয়েছে এবং কলিশন হওয়ার জন্য আগে যতগুলো মলিকুল ছিল ততগুলো আর থাকবে না। তাহলে এখন যে মলিকুলগুলো আছে সেটা হচ্ছে ক্যাপিটাল এন। এইবার ক্যাপিটাল এন মলিকুলস দাস হ্যাভ নট ইয়েট মেড এনি কলিশন, তার মানে এই যে মলিকুলগুলো রয়েছে তারা এখনও অবধি কোনো কলিশন করেনি। ইন দ্য নেক্সট অ্যাডিশনাল শর্ট ডিস্ট্যান্স ডিএক্স, এইবার আমরা আরও একটা শর্ট ডিস্ট্যান্স ডিএক্স কনসিডার করলাম। সাম অফ এন সে ডিএন উইল এগেন বি রিমুভড। তাহলে আবার যদি একটা ডিস্ট্যান্স, এটা একটা শর্ট ডিস্ট্যান্স ডিএক্স, এটা যদি আমরা কনসিডার করি তাহলে কি হবে, এই এনের মধ্যে আরও ডিএন রিমুভ হয়ে যাবে কলিশনের জন্য। দিস ডিএন উইল বি প্রপোর্শনাল টু এন। এটা অবভিয়াসলি তার কারণটা হচ্ছে যে নাম্বার অফ মলিকুল যত বাড়বে এই যে ডিএনের সংখ্যাটা সেই অনুপাতে বেড়ে যাবে। দ্য নাম্বার ইন দ্য গ্রুপ অ্যান্ড অলসো টু ডিএক্স। এবার এটা ডিএক্সের সঙ্গেও সমানুপাতিক হবে, কেন কি এই ডিএক্স হচ্ছে পাথটা, এই পাথটা যত বাড়বে কলিশন ন্যাচারালি বেড়ে যাবে। তাহলে কি হবে, এই ডিএনটা এনের ওপরও ডিপেন্ড করছে, ডিএক্সের ওপরও কিন্তু ডিপেন্ড করছে। তাহলে আমরা আলটিমেটলি যেটা লিখছি ডিএন ইজ ইকুয়াল টু মাইনাস পিসি এন ইন্টু ডিএক্স। এন ইন্টু ডিএক্স সম্বন্ধে আমরা আগেই বলেছি, এখন এখানে পিসি বলে একটা এক্সট্রা টার্ম লেখা হয়েছে। তো পিসিটা কি, পিসি হচ্ছে গিয়ে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ডিএন প্রপোর্শনাল টু এন আর ডিএন প্রপোর্শনাল টু ডিএক্স, দ্যাট ইজ ইকুয়াল টু ডিএন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু এন ইন্টু ডিএক্স। তো এই কনস্ট্যান্টটা হচ্ছে কলিশন প্রবাবিলিটি। ইট ডিপেন্ডস অন দ্য ফিজিক্যাল কন্ডিশন ইন দ্য গ্যাস বাট নাইদার অন এক্স নর অন এন। মানে এটা হচ্ছে যে একটা গ্যাসের ফিজিক্যাল কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, বাট পিসির সঙ্গে এক্স বা এনের কোনো সম্পর্ক নেই। একটা নেগেটিভ সাইন সেখানে দেওয়া হয়েছে, নেগেটিভ সাইনটা যেটা ইন্ডিকেট করছে যে একটা কলিশনের জন্য কি হচ্ছে না কোনো একটা মলিকুল সেই গ্রুপ থেকে বেরিয়ে যাচ্ছে এবং সেটা কি করছে না আলটিমেটলি এন যে সংখ্যা যেটা আছে এন সংখ্যাটাকে ডিক্রিজ করছে।
তাহলে আমরা এই যে 1 নম্বর ইকুয়েশন থেকে বলতে পারি dn বাই n ইজ ইকুয়াল টু মাইনাস পিসি ডিএক্স, আর ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছি ln n ইজ ইকুয়াল টু পিসি ডিএক্স প্লাস কনস্ট্যান্ট। তাহলে কি হচ্ছে যে অ্যাট এক্স ইজ ইকুয়াল টু জিরো, আমরা যদি এক্সকে যদি জিরো যদি ধরি তাহলে আমরা কি পাবো, ক্যাপিটাল এন যেটা হবে সেটা এন জিরো, কারণ আমরা প্রথমেই ধরেছিলাম যে যখন কোনো কলিশন হয়নি অর্থাৎ এক্স ইকুয়াল টু জিরো ইনিশিয়াল কন্ডিশনে কী ছিল, যে টোটাল মলিকুলের সংখ্যা ছিল এন জিরো, তাহলে এন ইকুয়াল টু এন জিরো হবে। তাহলে কি হবে, এই যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেটা আমরা পাচ্ছি দ্যাট শুড বি ln n জিরো হবে। তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশনটা হলো ln n ইজ ইকুয়াল টু মাইনাস পিসি এক্স প্লাস ln জিরো বা n বাই n জিরো ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস পিসি ইন্টু এক্স বা n ইজ ইকুয়াল টু n জিরো ই টু দি পাওয়ার মাইনাস পিসি ইন্টু এক্স। দ্য নাম্বার রিমেনিং ইন দ্য গ্রুপ ফলস অফ এক্সপোনেনশিয়ালি উইথ এক্স। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করলাম, এই ইকুয়েশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দ্য নাম্বার রিমেনিং ইন দ্য গ্রুপ, অর্থাৎ যে মলিকুলগুলোর বা অ্যাটমগুলোর এখনও কলিশন হয়নি, প্রথমে ছিল এন জিরো, পরে এন পড়ে রয়েছে, এবার এই যে এন যে সংখ্যাটা সেটা এক্সের সঙ্গে এক্সপোনেনশিয়ালি ফল করে করে যাবে। এটা এই ইকুয়েশনটার দ্বারা আমরা দেখাতে পারলাম। এইবার আমরা যেটা করছি, এই যে এনের যে ভ্যালুটা আমরা যেটা পেলাম সেটা যদি আগের ইকুয়েশনটাতে বসি, 1 নম্বর ইকুয়েশন ছিল যে ডিএন ইজ ইকুয়াল টু মাইনাস পিসি এন ইন্টু ডিএক্স। এই এনের জায়গায় আমরা কি করব, এখন যে ইকুয়েশনটা ডিরাইভ করলাম সেটা বসাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি 4 নম্বর ইকুয়েশনে ডিএন ইজ ইকুয়াল টু মাইনাস পিসি এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস পিসি এক্স ইন্টু ডিএক্স। এইখানে আমি মড অফ ডিএনের কথা যদি ভাবি, তাহলে মড অফ ডিএন গিভস দ্য নাম্বার অফ মলিকুলস উইথ ফ্রি পাথ লেংথস বিটুইন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। আমরা আগেই বলেছিলাম যে প্রথমে এক্স ডিস্টেন্স আমরা কল্পনা করেছিলাম যে এক্স ডিস্টেন্সের পরে একটা কলিশন হলো, তারপরে আরও অ্যাডিশনালি ডিএক্স ধরেছিলাম। তাহলে এই এক্স এবং এক্স প্লাস ডিএক্সের মাঝে ডিএন সংখ্যক কলিশন গ্রুপ থেকে বেরিয়ে গেছিলো। তার মানেটা যেটা হচ্ছে আর কি, যে ডিএন গিভস আ নাম্বার অফ মলিকুলস উইথ ফ্রি পাথ লেংথস বিটুইন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। এই যে ডিএন সংখ্যক যে মলিকুল যেটা আছে তাদের যে ফ্রি পাথ লেংথ যেটা আছে সেটা কি হচ্ছে, এক্স এবং এক্স প্লাস ডিএক্সের মাঝে আছে। দ্য মিন ফ্রি পাথ ল্যামডা ক্যান দাস বি অবটেন্ড অ্যাজ ল্যামডা ইজ ইকুয়াল টু, আমরা মিন ফ্রি পাথটা কীভাবে ক্যালকুলেশন করছি, আমরা এইভাবে করছি যে দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ওয়ান ডিএন ওয়ান, অর্থাৎ এক্স হচ্ছে এক্স ওয়ান হচ্ছে একটা মিন ফ্রি পাথ, এবং এই মিন ফ্রি পাথ এই যে রেঞ্জটা কত সংখ্যক মলিকুলের আছে না ডিএন ওয়ান, প্লাস এক্স টু ডিএন টু, অর্থাৎ ডিএন টু হচ্ছে এই একটা মলিকুলের সংখ্যা, এদের ফ্রি পাথটা এক্স টু রেঞ্জে আছে, তাহলে এক্স ওয়ান ডিএন ওয়ান প্লাস এক্স টু ডিএন টু এইভাবে ডিভাইডেড বাই ডিএন ওয়ান প্লাস ডিএন টু এইভাবে, দ্যাট ইজ দ্য মিন ফ্রি পাথ। সো ল্যামডা ইজ ইকুয়াল টু আলটিমেটলি ইন্টিগ্রেশন এক্স ডিএন বাই ইন্টিগ্রেশন ডিএন। সো দ্যাট ইজ এখন সাম অফ যে ইন্টিগ্রেশন অফ ডিএন দ্যাট আমরা এন জিরো বলতে পারি, কারণ এন জিরো হচ্ছে টোটাল সংখ্যাটা, আমরা ইনিশিয়াল যে সংখ্যা যেটা আমরা ধরেছিলাম সেটা ছিল এন জিরো, তাহলে এই ল্যামডাটাকে আমরা বলতে পারি 1/n0 ইন্টিগ্রেশন অফ এক্স ডিএন। এখন ডিএনের যে এক্সপ্রেশনটা সেটা 4 নম্বর ইকুয়েশনে আমরা ডিরাইভ করেছি, সেই মানটা আমরা বসালাম, বসিয়ে আমরা ল্যামডা সমান যেটা পাচ্ছি আলটিমেটলি, মানে পুরো ইন্টিগ্রেশনটা করে গামা ফাংশন দিয়ে এই ইন্টিগ্রেশনটা করতে হবে, তো ল্যামডা সমান বেরোচ্ছে 1/PC আর পিসি ইকুয়াল টু ল্যামডা ইনভার্স। তাহলে এখান থেকে আমরা এই যে কলিশন প্রবাবিলিটি যেটা আমরা আগে ডিফাইন করেছিলাম সেইটা আমরা জানলাম যে কলিশন প্রবাবিলিটি ইজ দাস দ্য রেসিপ্রোকাল অফ দ্য মিন ফ্রি পাথ, এটা আমরা এখান থেকে ডিরাইভ করলাম। তাহলে আমরা দুটো গুরুত্বপূর্ণ ইকুয়েশন পেয়েছি যে এন ইকুয়াল টু এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ল্যামডা, আর মড অফ ডিএন ইজ ইকুয়াল টু এন জিরো বাই ল্যামডা, মানে ইন টার্মস অফ পিসির যে ভ্যালুটা সেটা 1/λ বসিয়ে মড অফ ডিএন ইজ ইকুয়াল টু এন জিরো বাই ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ল্যামডা। তো এই যে ইকুয়েশন 5 যেটা আছে যে এন ইকুয়াল টু এন জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ল্যামডা, সেটাকে বলা হচ্ছে সার্ভাইভাল ইকুয়েশন। ইট গিভস দ্য নাম্বার অফ মলিকুলস এন আউট অফ এন জিরো having free paths greater than x, that is molecule that survived over a path length x. সার্ভাইভাল ইকুয়েশনের মিনিংটা হচ্ছে যে কতগুলো মলিকুল সার্ভাইভ করছে, আমার ইনিশিয়ালি এন জিরো মলিকুল ছিল, এক্স মিন ফ্রি পাথ যাওয়ার পরে কতগুলো মলিকুল সার্ভাইভ করছে সেইটা আমরা এই ইকুয়েশন থেকে দেখাচ্ছি।
আর সেকেন্ড ইকুয়েশন যেটা আছে সেটা আগেই বলা হয়েছিল যে ইট গিভস দ্য নাম্বার অফ মলিকুলস উইথ ফ্রি পাথস বিটুইন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স, অর্থাৎ এক্স এবং এক্স প্লাস ডিএক্স এই যে রেঞ্জ যেটা আছে এই রেঞ্জের মধ্যে ফ্রি পাথ কতগুলো মলিকুলের থাকবে না ডিএন সংখ্যক মলিকুলের এই যে ফ্রি পাথ যেটা আছে এই ফ্রি পাথটা থাকবে। এইবার আমরা কি করতে পারি, এই যে 5 নম্বর ইকুয়েশন যেটা আছে n ইকুয়াল টু n0 e⁻x/λ, এটাকে আমরা গ্রাফিক্যালি দেখাবো। গ্রাফটা কীরকম হবে আমরা একটু দেখে নিই। 2.15 ফিগার 2.15-এ ওয়াই অ্যাক্সিস বরাবর n/n0 প্লট করা হয়েছে আর এক্স অ্যাক্সিস বরাবর x/λ প্লট করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর একটা পয়েন্ট করা আছে 1 মানে কি না যখন x ইকুয়াল টু ল্যামডা, অর্থাৎ ল্যামডা যখন এক্সের মানটা মিন ফ্রি পাথের সমান এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা, অর্থাৎ x/λ সমান যদি 1 যদি হয় তাহলে সেই ভ্যালুতে n/n0-র মান কত না 0.37, n/n0-র মানটা কত না 0.37। তাহলে এইখান থেকে আমরা একটা প্রেডিকশান করতে পারি। আমরা প্রথমে গ্রাফের অরিজিনটা থেকে শুরু করি। আমরা অরিজিন যদি 0 হয় তাহলে 0 থেকে 1 এই যে লেংথ অবধি যদি যাই তাহলে কি হবে, এই 0 থেকে যদি প্রথমে যদি 0টা যদি শুরু করি তাহলে এক্স ইকুয়াল টু যদি 0 যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু 0-র জন্য n/n0 কত না 1, মানে যখন কলিশন শুরু হয়নি, যখন এক্স ইকুয়াল টু 0 ছিল তখন কি ছিল যে টোটাল নাম্বার অফ মলিকুলস n0ই ছিল। এরপরে এক্সের মানটা সামান্য একটু বাড়ালাম, তাহলে সামান্য একটু বাড়ালে তখন কি হবে, অর্থাৎ মেন ফ্রি পাথের যে লেংথ যেটা আছে সামান্য একটু বাড়াচ্ছি তাহলে সেটা 1-এর থেকে একটু ফল করবে। এইভাবে এক্সটা আমি যত বাড়িয়ে যাব তত কি হবে, এই যে ইনিশিয়াল ভ্যালু থেকে ফল করে করে আলটিমেটলি যখন এক্স ইকুয়াল টু ল্যামডা হয়ে যাবে তখন কি হবে n/n0-র মান হবে 0.37। তাহলে কতটা ডিক্রিজ হলো, শুরু হয়েছিল 1 থেকে, যখন এক্স ইকুয়াল টু যখন 0 ছিল তখন স্টার্টিং হয়েছিল 1 থেকে, শেষ কোথায় হলো না এক্স ইকুয়াল টু যখন ল্যামডা হয়ে গেল মানে মেন ফ্রি পাথের সঙ্গে সমান হয়ে গেল তখন কতটা ডিক্রিজ হলো না 1 - 0.37 মানে 0.63 ডিক্রিজ হলো। এইবার যখন এই যে এক্সের মানটা ল্যামডাকে ছাড়িয়ে যাচ্ছে অর্থাৎ ল্যামডাকে ক্রস হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কত হবে না যখন পার্টিকুলার ওই পয়েন্টটার জন্য না যখন এক্স ইকুয়াল টু ল্যামডা ছিল তখন n/n0 কত ছিল না 0.37। এইবার এক্সের মানটা যখন আরও ফার্দার বাড়তে থাকবে অর্থাৎ 1-এর থেকে যখন বাড়তে থাকবে, যখন এক্সের ভ্যালুটা ল্যামডার ভ্যালুটাকে ছাড়িয়ে যাবে তখন ইনিশিয়াল ভ্যালু 0.37 থেকে কমে কমে সেটা আলটিমেটলি 0 হয়ে যাবে। তাহলে এই ব্যাপারটাকে আমরা এইভাবে ডেসক্রাইব করছি যে দ্য নাম্বার উইথ ফ্রি পাথস লঙ্গার দ্যান ল্যামডা ইজ 37%, while the number with free paths shorter than lambda is 63%। আমি আবার রিপিট করছি, এটা ভালো করে বুঝতে হবে। দ্য নাম্বার উইথ ফ্রি পাথস লঙ্গার দেন ল্যামডা ইজ 37%, অর্থাৎ ফ্রি পাথটা যেটা ল্যামডার থেকে বড় সেই সংখ্যাটা কত না 37%। আর এই মলিকুলের যে সংখ্যাটা দ্য নাম্বার উইথ ফ্রি পাথস শর্টার দেন ল্যামডার থেকে ছোট সেটা কত না 63%। এটা এই ফিগার থেকে আমি অলরেডি ডিসক্রাইব করলাম যে এই যে 0 থেকে 1, এই যে 0 থেকে 1 যেটা এটা কি না এটা হচ্ছে যে ফ্রি পাথটা শর্টার দেন ল্যামডা, তাহলে এটার পার্সেন্টেজটা কত, শুরু হয়েছিল 1 থেকে শেষ হলো 0.37 মানে 63%। আবার কি হলো না এক্সের মানটা যখন ল্যামডার থেকে বড় এটা 0.37 থেকে শুরু হয়ে কত দূর গেল 0 পর্যন্ত মানে 37%। তাহলে এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে দ্য নাম্বার উইথ ফ্রি পাথস লঙ্গার দ্যান ল্যামডা ইজ 37% আর দ্য নাম্বার উইথ ফ্রি পাথস শর্টার দ্যান ল্যামডা ইজ 63%। আর একইভাবে এই যে ইকুয়েশন নাম্বার 6 যেটা ডিএনের যেটা ইকুয়েশন, তো dn/dx-এর গ্রাফটা আমরা এখানে প্লট করতে পারি। এই কার্ভটা এই গ্রাফ যেটা হচ্ছে ফিগার 2.16 সেটা হচ্ছে dn/dx ভার্সাস এক্স। তো এখানে একটা দেখানো হয়েছে যে একটা স্ট্রিপ আঁকা হয়েছে যে এক্স যে অ্যাক্সিস যেটা এই এক্স অ্যাক্সিসের মধ্যে একটা
স্মল ডিস্টেন্স ডিএক্স আমরা নিলাম। তো এই ডিএক্স ডিস্টেন্স নিয়ে আমরা যদি একটা স্ট্রিপ যদি কল্পনা করি, তাহলে এই হচ্ছে এই স্ট্রিপটা। এইবার কি হবে, the actual number dn having free paths between x and x plus dx is presented by the area of a narrow vertical strip। তার মানেটা যেটা হচ্ছে, এই যে স্ট্রিপের যেটা এরিয়া যেটা হবে, সেই এরিয়াটা কি বোঝাবে, দ্য অ্যাকচুয়াল নাম্বার ডিএন, অর্থাৎ মলিকুলের সংখ্যা যেটা হচ্ছে কিনা ডিএন, এবং যাদের ফ্রি পাথটা এক্স এবং এক্স প্লাস ডিএক্সের মধ্যে আছে, সেই সংখ্যাটাকে এ বোঝাবে। আমরা কি জানি যে এটার যে এরিয়া যেটা হবে আলটিমেটলি ডিএন বাই ডিএক্স হচ্ছে লেংথ, আর ডিএক্স হচ্ছে ব্রেড যদি ধরি, তাহলে মাল্টিপ্লাই করলে ডিএন আসছে। তার মানে বেসিক্যালি এই যে এরিয়া, স্ট্রিপের যে এরিয়া যেটা দিচ্ছে, এই স্ট্রিপের এরিয়াটা হচ্ছে ডিএন। এবং ডিএনের মিনিংটা কি না, ডিএনের মিনিংটা হচ্ছে যে এত সংখ্যক মলিকুলের মিন ফ্রি পাথটা এক্স এবং এক্স প্লাস ডিএক্সের মধ্যে আছে। তাহলে এই হচ্ছে গিয়ে ফ্রি পাথ বা মিন ফ্রি পাথের কনসেপ্ট। এইবার আমরা যেটা আলোচনা যেটা করব সেটা হচ্ছে এই মিন ফ্রি পাথের এক্সপ্রেশনটা আমরা কিভাবে পাচ্ছি। তো আমরা এটা এলিমেন্টারি ট্রিটমেন্ট করে দেখাবো। তো আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে যে একটা গ্যাস আমরা কনসিডার করছি। এই গ্যাসের মধ্যে ন্যাচারালি অনেক সংখ্যক গ্যাস মলিকুল রয়েছে, এবং আমরা প্রথমে ধরে নিচ্ছি যে আমাদের বোঝার সুবিধার জন্য যে একটা মলিকুল মুভ করছে আর বাকি সমস্ত মলিকুল যেটা আছে তারা কিন্তু রেস্টে আছে। একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট আমরা ধরে নিলাম যে পার্টিকুলার সেই ইনস্ট্যান্টটার জন্য একটা মলিকুল মুভ করছে আর বাকিগুলো কিন্তু রেস্টে আছে। The moving molecule moves among the frozen ones with a velocity c bar the average velocity। তাহলে এই যে মুভিং মলিকুল যেটা আছে তার ভেলোসিটি কত না c বার, এবং সে এই যে ফ্রোজেন মলিকুল অর্থাৎ রেস্টে যে মলিকুলগুলো আছে তার মধ্য দিয়ে সে মুভ করে করে যাচ্ছে। We assume the molecules to be perfectly elastic spheres of diameter sigma। আমরা যে মলিকুলগুলো আমরা ধরে নিচ্ছি যে তারা হচ্ছে ইলাস্টিক স্ফিয়ার এবং তাদের ডায়ামিটারটা হচ্ছে সিগমা। At the instant of collision, the center to center distance of the colliding molecule is sigma। আমরা ফিগার 2.17 আমরা দেখে নিচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে দুটো স্ফিয়ার অর্থাৎ দুটো মলিকুল কলাইড করেছে, এবং যেহেতু একটা মলিকুলের ডায়ামিটার হচ্ছে সিগমা, তাহলে ন্যাচারালি আমরা যদি দুটো মলিকুলের সেন্টারের মধ্যে দূরত্ব যদি বিবেচনা করি, ন্যাচারালি সেই ডিস্টেন্সটা সিগমা হবে। The center to center distance would thus be the same if the radius of the moving molecule were increased to sigma and the molecules at rest were all shrunk to mere geometrical points। এটার মিনিংটা হচ্ছে এরকম যে যেহেতু দুটো মলিকুল যখন কলাইড করছে তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে সিগমা, তাহলে এই ট্রিটমেন্টটাকে আমরা একটু অন্যভাবেও বলতে পারি। আমরা এইভাবে বলছি যে মুভিং মলিকুল যেটা আছে সেই মুভিং মলিকুলটার যে ডায়ামিটারটা সেটাকে আমরা কি করলাম, সে মুভিং মলিকুলের যে ডায়ামিটারটা নয়, মুভিং মলিকুলের রেডিয়াসটা যেটা আছে সেই রেডিয়াসটাকে আমরা সিগমাতে ধরে নিলাম। যেটা আগে ডায়ামিটারটা সিগমা ছিল, আমরা কল্পনা করে নিচ্ছি এটা যে ডটেড যে লাইন যেটা ড্র করা আছে ফিগার 2.17-এ, যে ডটেড লাইন যেটা ড্র করা আছে সেখানে যেটা বলা আছে যে এই যে মুভিং মলিকুল যেটা আছে এই মুভিং মলিকুলের ডায়ামিটারটাকে আমরা 2 সিগমা করলাম বা রেডিয়াসটাকে আমরা সিগমা করলাম, অর্থাৎ মুভিং মলিকুলের ডায়ামিটারটাকে বাড়িয়ে নিলাম, এবং আমরা কল্পনা করলাম যে বাকি যে সমস্ত মলিকুলগুলো যেগুলো আছে সেই মলিকুল অর্থাৎ ফ্রোজেন মলিকুলগুলো বা রেস্টে যে মলিকুলগুলো আছে সেগুলোকে আমরা জিওমেট্রিক্যাল পয়েন্ট ধরে নিলাম, এবং আমরা ধরে নিচ্ছি যে দোজ আর শ্রাঙ্ক টু দিস রেডিয়াস, মানে এই যে এর মধ্যে শ্রাঙ্ক করে গেছে। কেন কি, তার কারণটা হচ্ছে কি যে দুটো মলিকুল যখন কোলাইড করছে এবং আমরা ধরে নিচ্ছি যে এরকম অসংখ্য মলিকুল এর গায়ে গায়ে চেপে থাকবে, তার মানে আলটিমেটলি এরা সবই এই ডটেড যে স্ফিয়ার যেটা আছে এই ডটেড স্ফিয়ারের মধ্যে চলে আসবে।
তাই ওগুলোকে আমরা আর এক্সট্রা না ধরে আমরা যে মলিকুলটা মুভ করছে তার যেটা আছে তার যে রেডিয়াসটাকে আমরা বাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা ভাবছি। এরপর আমরা যেটা করছি আর কি, যে তাহলে দ্য এফেক্টিভ ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য মোবাইল মলিকুল ইজ কলিশন ক্রস সেকশন রো ইজ ইকুয়াল টু পাই সিগমা স্কোয়ার। এটা আমরা কেন বললাম? কারণ আমরা যেহেতু বললাম যে আমরা ধরে নিচ্ছি যে এই যে ডটেড লাইন যেটা আছে, এই ডটেড লাইনের মধ্যে কি হবে, যে রেস্টের যে অসংখ্য যে মলিকুলগুলো যেটা তার সঙ্গে ধাক্কা খাবে সবই এর মধ্যে পড়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা মুভিং মলিকুলের ডায়ামিটারটাকে বাড়িয়ে দিয়েছি, রেডিয়াসটাকে বাড়িয়ে দিয়েছি। তাহলে আলটিমেটলি এই যে ডটেড লাইনের যে সার্কেলটা আছে তার মধ্যেই সব কলিশন হবে। তার মানে এটাই হচ্ছে আমার কলিশনের ক্রস সেকশনাল এরিয়া। এরিয়াটা কত হবে না পাই আর স্কোয়ারে হয়, তাহলে রো ইজ ইকুয়াল টু পাই সিগমা স্কোয়ার হবে, কারণ সিগমা আমি এখন নতুন রেডিয়াসটা ধরলাম। তাহলে এইভাবে আমরা যে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কলিশন এটাকে আমরা বার করলাম। এইবার আমরা যেটা বলছি যে ইন অ্যান ইন্টারভেল টি দ্য মোবাইল মলিকুলস ট্রাভার্সেস এ ডিস্টেন্স সি বার টি অ্যালং এ জিগজ্যাগ কোর্স অ্যান্ড সুইপস আউট এ সিলিন্ড্রিক্যাল ভলিউম। তার মানেটা হচ্ছে যে এই যে মোবাইল মলিকুল যেগুলো আছে টি সময়ে তারা কি করবে না সি বার টি দূরত্ব যাবে, এবং সি বার টু দূরত্ব যাওয়ার সময় তারা আলটিমেটলি কি করবে যে একটা সিলিন্ড্রিক্যাল ভলিউমের মধ্য দিয়েই যাবে। তার কারণটা আমরা অলরেডি একটা কলিশন ক্রস সেকশনের কনসেপ্টটা ডেভেলপ করলাম, যে এই এরিয়ার মধ্যে কলিশনগুলো হচ্ছে, এবং সে যখন টি সময়ে সি বার টি দূরত্ব যখন অতিক্রম করছে তখন সে একটা পার্টিকুলার সিলিন্ড্রিক্যাল ভলিউম সুইপ করছে, এবং এই যে সিলিন্ড্রিক্যাল ভলিউম যেটা তার ক্রস সেকশনটা কত রো, আর লেন্থটা কত না সি বার টি, তাহলে ভলিউম হবে রো সি বার টি। তাহলে ইট উড কোলাইড ইন টাইম টি উইথ অল মলিকুলস হ্যাভিং দেয়ার সেন্টার্স উইদিন দিস ভলিউম। মানে এই ভলিউমটার মধ্যে যে যে মলিকুলগুলো থাকবে এ প্রত্যেকের সঙ্গেই কিন্তু এই মুভিং মলিকুলটা কলিশন করবে। দ্য নাম্বার অফ সাচ মলিকুলস ইজ অবভিয়াসলি রো এন সি বার টি, এন বিইং দ্য মলিকুলার ডেন্সিটি। আমরা যদি ডেন্সিটিটা এন ধরে নিই তাহলে টোটাল ভলিউমের মধ্যে এতগুলো থাকবে, যে রো এন সি বার টি এত সংখ্যক মলিকুল থাকবে, যেখানে এন হচ্ছে গিয়ে ডেন্সিটি। তাহলে নাম্বার অফ কলিশন ইন টাইম টি কত হবে না রো এন সি বার টি, এতগুলো কলিশন হচ্ছে। তাহলে কলিশন ফ্রিকোয়েন্সি কত হবে না কলিশন ফ্রিকোয়েন্সি হবে ডিভাইডেড বাই দ্য টাইম, তাহলে রো এন সি বার হবে। তাহলে মিন ফ্রি পাথ ল্যামডা কত হলো না ডিস্টেন্স কভার্ড ইন টাইম টি ডিভাইডেড বাই নাম্বার অফ কলিশন ইন টি। এখন ডিস্টেন্স কভারটা হচ্ছে সি বার টি, আর নাম্বার অফ কলিশনটা আমরা বের করলাম যে রো এন সি বার টি, তাহলে ল্যামডা হয়ে গেল 1/ρ ইন্টু এন, এবং রো যেহেতু পাই সিগমা স্কোয়ার, তাহলে আলটিমেটলি যেটা হলো যে ল্যামডা ইজ ইকুয়াল টু 1/পাই সিগমা স্কোয়ার এন। এইটা হচ্ছে যে মিন ফ্রি পাথের এক্সপ্রেশনের এলিমেন্টারি ট্রিটমেন্ট। পরে আমরা আরও ডিটেলসে আরও কিছু ট্রিটমেন্ট রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা একটু জানব। আজকে লেকচার এখানেই শেষ হলো।